হ্যালো হ্যালো, তোমরা জি শুনতে ম্যাম। পাচ্ছ? জি ম্যাম। শুনতে পাচ্ছ? জি ম্যাম। 21 তোমরা শুনতে পাচ্ছ না? আচ্ছা, তোমরা শুনতেছো তো না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কেমন আছো তোমরা? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। ভালো আছো, ভালো থেকো। আজকে আমরা পেলভিক অর্গান প্রলাপস করব। পেলভিক অর্গান প্রলাপস, যেটাকে আমরা বলি জেনিটাল প্রলাপস। তোমরা জানো জেনিটাল প্রলাপস ইম্পর্টেন্ট গাইনোকোলজিক্যাল ডিজিজ, যেটা হলো আমরা হাসপাতাল এবং বাইরে এটা অনেক পেশেন্ট আমরা পাই। এই জেনিটাল প্রলাপস আমাদের জন্য ইম্পর্টেন্ট, বোধ কোথায় রিটেন এক্সামের জন্য যেমন ইম্পর্টেন্ট, সেরকম প্র্যাকটিক্যাল কেস প্রেজেন্টেশন এবং কেস রাইটিং এবং কেস প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন হবে তখন এর ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য জেনিটাল প্রলাপস আমাদের ভালোভাবে একটু বুঝতে হবে, তারপর আমরা বাসায় গিয়ে এটা পড়বো ভালো করে। তাহলে জেনিটাল অর্গান প্রলাপস যদি আমরা বলি, তাহলে জেনিটাল অর্গান কার প্রলাপস নিয়ে আমরা এখানে কথা বলবো? ইউটেরাইন প্রলাপস এন্ড ভ্যাজাইনাল প্রলাপস, এবং দুইটা একসাথে যখন প্রলাপস হবে তখন এটাকে বলা হয় ইউটেরো ভ্যাজাইনাল প্রলাপস। তোমরা জানো ইউটেরাসটা কোথায় থাকে? একটা পেলভিক অর্গান, সামনে থাকে ইউটেরাসে ব্লাডার, পিছনে থাকে রেকটাম। তো এই ইউটেরাসটা এবং ভ্যাজাইনাটা পজিশনিং থাকে কিছু সাপোর্ট দিয়ে। এই সাপোর্টের যখন প্রবলেম হয়ে যায় তখন সেটা নিচের দিকে ডাউনওয়ার্ড ডিসেন্ড করে, এই ডাউনওয়ার্ড ডিসেন্ডটাই হলো প্রলাপস। তাহলে ইউটেরাসের সাপোর্ট কি কি সাপোর্ট আছে? ইউটেরাসের সাপোর্ট এবং ভ্যাজাইনাল সাপোর্ট, এগুলো যখন আমরা ডিভাইডেড করি তখন এটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা এইভাবে বলি, ইউটেরাইন সাপোর্ট হলো আপার টায়ার, মিডল টায়ার এন্ড ইনফেরিয়র টায়ার, এইভাবেই একটা বলা হয়েছে সাপোর্টের কথা। আপার টায়ারটা কিভাবে তৈরি হইলো? সেটা হলো এন্ডোপেলভিক ফাসা, যেটা হলো ইউটেরাসকে কভার করে রাখে। তারপরে আছে এখানে রাউন্ড লিগামেন্ট এন্ড ব্রড লিগামেন্ট। তাহলে উপরের দিকে যে সাপোর্ট, সেই সাপোর্টটা হলো এন্ডোপেলভিক ফাসা কাভারিং দ্য ইউটেরাস, রাউন্ড লিগামেন্ট এন্ড ব্রড লিগামেন্ট। মিডিল যেটা সাপোর্ট, এটা হলো স্ট্রংগেস্ট সাপোর্ট। এটা কি দিয়ে হচ্ছে? এটা হচ্ছে হলো পেরিসার্ভাইকাল রিং আর হলো পেলভিক সেলুলার টিস্যু। আর এই পেরিসার্ভাইকাল রিং এবং পেলভিক সেলুলার টিস্যু যার সাথে ফ্যানশেপ করে কন্টিনিউয়াসলি যে সাপোর্টটা তৈরি করে, তার ভিতর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো কার্ডিনাল লিগামেন্ট অর ম্যাকেনরড লিগামেন্ট। এটা সার্ভিক্সের দুই পাশে থাকে। সার্ভিক্সের অ্যান্টেরিয়রে যে সাপোর্টটা তৈরি হয় সেটা হলো পিউবো সার্ভাইকাল লিগামেন্ট এন্ড দ্য বেসিকো ভ্যাজাইনাল সেপ্টাম। সার্ভিক্সের পিছনে যে সাপোর্টটা আসে সেটা হলো রেক্টো ভ্যাজাইনাল সেপ্টাম এন্ড ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। এই হলো সার্ভিক্সের মিডল, ইউটেরাসের মিডল সাপোর্ট, যেটা মেইনলি সার্ভিক্সকে সাপোর্ট করে রাখে। আরেকটা আছে ইনফেরিয়র টায়ার, যেটা ইনফেরিয়র টায়ার সেটা হলো ইনডাইরেক্ট সাপোর্ট। সেই সাপোর্টটা হচ্ছে কাকে দিয়ে? সেটা হচ্ছে যে পেলভিক ফ্লোর মাসেল। তোমরা জানো পেলভিক ফ্লোরে কি কি মাসেল থাকে? এন্ডোপেলভিক ফাসা, লিভাটর প্লেট, পেরিনিয়াল বডি এন্ড দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এই নিয়ে হলো তার হলো ইনফেরিয়র টায়ার। তাহলে ইউটেরাসের সাপোর্ট যদি আমি আবার বলতে চাই তাহলে বলি, আপার টায়ারে থাকতেছে এন্ডোপেলভিক ফাসা কাভারিং দ্য ইউটেরাস, রাউন্ড লিগামেন্ট এন্ড ব্রড লিগামেন্ট। মিডল টায়ারে থাকতেছে কি? পেরিসার্ভাইকাল রিং, কার্ডিনাল লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, রেক্টোভ্যাজাইনাল সেপ্টাম আর হইলো পিউবোসার্ভাইকাল লিগামেন্ট এন্ড বেসিকোভ্যাজাইনাল সেপ্টাম। এন্ড দ্য কাভারিং ফাসা যেটা এনসার্কেল করে থাকতেছে সেটা হলো পেলভিক সেলুলার টিস্যু। আর ইনফেরিয়র টায়ারে থাকতেছে লিভাটর অ্যানাই, এন্ডোপেলভিক ফাসা, লিভাটর প্লেট, pelvic perineal body and the urogenital diaphragm. এই সাপোর্ট গুলোর যখনই কোনো প্রবলেম হবে তখন ইউটেরাসটা আর পজিশনে থাকবে না, সে নিচের দিকে নেমে আসবে। এখন এসব ভ্যাজাইনা, ভ্যাজাইনাল সাপোর্টে কি? ভ্যাজাইনাল সাপোর্টে অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল এবং পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল আছে। অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল সাপোর্ট হলো, এটা হলো হরিজন্টালের সাথে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে এবং পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালের সাথে সে অ্যাপোজ হয়ে থাকে। তার পজিশন একটা, তার নিজস্ব একটা সাপোর্ট। আর হলো পেলভিক সেলুলার টিস্যু যে কভার করে থাকে অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালকে। আর পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালের সাপোর্টটা হলো এন্ডোপেলভিক ফাসা যে তাকে কভার করে রাখতেছে, আর হলো ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট যেটা হলো ল্যাটারাল ওয়াল অফ দা ভল্টের সাথে চলে যাচ্ছে।
এই হলো তার মোটামুটি একটা সাপোর্ট। তাহলে ইউটেরাসের সাপোর্ট বলতে গেলে ইউটেরাসের সাপোর্ট বলতে হবে, সাথে ভ্যাজাইনালের সাপোর্টও বলতে হবে, কেননা ভ্যাজাইনালের সাপোর্ট যখন না থাকবে ভ্যাজাইনাল ওয়ালও তার ডিসপ্লেস হয়ে যাবে, তখন সেটা ভ্যাজাইনাল প্রলাপস হবে। ইউটেরাস সহ যখন ভ্যাজাইনাল প্রলাপস হবে তখন ইউটেরো ভ্যাজাইনাল প্রলাপস হবে। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো উইদাউট ভ্যাজাইনাল প্রলাপস ইউটেরাস একা প্রলাপস হইতে পারে না, কিন্তু ইউটেরাস ছাড়া ভ্যাজাইনা নিজে নিজে প্রলাপস হইতে পারে। তাহলে ইউটেরাসের যখন প্রলাপস হবে সেই অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভ্যাজাইনা অবশ্যই প্রলাপস হবে। সেই জন্য আমরা ইউটেরাসের প্রলাপ যদি আমাদের দেখতে হয় তখন আমরা সেটার সাথে অবশ্যই ভ্যাজাইনাল প্রলাপস দেখি, এবং সেটা ডায়াগনোসিসে সেভাবে যেভাবে লিখি সেটা হলো ইউটেরো ভ্যাজাইনাল প্রলাপস আমরা লিখি। ম্যাডাম ভ্যাজাইনাল সাপোর্টটা একটু আবার বললে ভালো। ভ্যাজাইনা হলো দুইটা ওয়াল, অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল এবং পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল। অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালে হলো তার পজিশন, the anterior vaginal wall horizontal এর সাথে 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করে থাকে, সেটা তার নিজস্ব পজিশনের একটা সাপোর্ট। আরেকটা হলো পেলভিক সেলুলার টিস্যু, পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালে পেলভিক সেলুলার টিস্যু আছে, সেটাও তার সাপোর্ট। আর আরেকটা হলো যে তার অ্যাটাচমেন্ট, যেটা কার সাথে অ্যাটাচমেন্ট থাকবে, ইউটেরোসেক্টাল লিগামেন্টের সাথে ভল্টের একটা অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট দিয়ে পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল সাপোর্ট। বুঝতে পারছো? আর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল তো থাকে নরমালি অ্যানাটমিক্যালি অ্যাপোজিশনে থাকে, দুইটা একটার সাথে লেগে থাকে। বুঝে গেছে? হ্যালো, জি ম্যাডাম। আচ্ছা, তারপরে আমরা প্রসিড করি। এখন প্রলাপসটা কেন হয়, কি জন্য হয়, প্রলাপসের জন্য কজ কি? নিশ্চয়ই কিছু কজ আছে, যে কজের জন্য ইউটেরাসটা জায়গাতে থাকতে পারতেছে না, সে হলো নিচে নেমে আসতেছে। সেটা আছে, কিছু আছে প্রিডিসপোজিং ফ্যাক্টর আর কিছু আছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। এই প্রিডিসপোজিং ফ্যাক্টরের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো তার হলো ভ্যাজিনাল ডেলিভারি, যেটা হলো মিসম্যানেজমেন্ট অফ দ্য ভ্যাজিনাল ডেলিভারির জন্য। তো ভ্যাজিনাল ডেলিভারির জন্য সে কেন মিসম্যানেজমেন্ট হচ্ছে এবং কেন সে প্রলাপস হয়, সেটা হলো ওভার স্ট্রেচিং হয়ে যাচ্ছে ম্যাকেনরড লিগামেন্ট। ম্যাকেনরড লিগামেন্টটা তো তোমরা জানো যে কার্ডিনাল লিগামেন্টের আরেকটা নাম হলো ম্যাকেনরড লিগামেন্ট। তো এই ম্যাকেনরড লিগামেন্ট ওভার স্ট্রেচিং তার এবং মানে উইক কেন হয়ে যাচ্ছে এই কারণে প্রিম্যাচিউর বিয়ারিং ডাউন ইফোর্ট। তোমরা জানো যখন লেবার হয়, সেকেন্ড স্টেজ অফ দ্য লেবারে আসলে বিয়ারিং ডাউন ইফোর্টটা আসবে, এবং আসার পর ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস হওয়ার পর বাচ্চাটা এক্সপালশন হবে। বাট বিফোর দ্য ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস, তখন যদি বিয়ারিং ডাউন ইফোর্ট করে বাচ্চা তো বের হবে না, তাহলে সেই স্ট্রেসিং কোথায় পড়বে, সেই ল্যাটারাল লিগামেন্ট যেটা কার্ডিনাল লিগামেন্ট, যেটা ম্যাকেনরড লিগামেন্ট, সেই লিগামেন্টের উপর স্ট্রেচিংটা পড়বে। তো স্ট্রেসিং পড়তে পড়তে সেটা লুজ হয়ে যাবে, লুজ হয়ে গেলে উইক হয়ে যাবে, উইক হয়ে গেলে সাপোর্টটা ঠিক মতো থাকতে পারবে না। সেই জন্য বলা হয়েছে প্রিম্যাচিউর বিয়ারিং ডাউন ইফোর্ট বিফোর দ্য ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস। আর হলো যে আমরা যদি ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করি, যেটা হলো ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি তো তোমরা জানো, সেটা হলো ফরসেপ ডেলিভারি অথবা ব্যান্টুস ডেলিভারি। এই ব্যান্টুস ডেলিভারি ফরসেপ হলো ট্রাকশন যেটা দেওয়া হয়, এই ট্রাকশনের জন্য তার লিগামেন্টারি সাপোর্ট লুজ হয়ে যাবে। তারপরে আছে যে প্রলং সেকেন্ড স্টেজ যদি হয়ে থাকে, সেকেন্ড স্টেজটা অনেক সময় ধরে আছে, স্ট্রেচিং অফ দ্য লিগামেন্ট হচ্ছে, সেটার জন্য হতে পারে। তারপরে হলো যে তোমরা জানো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ দ্য লেবার করে আমরা প্লাসেন্টা ডেলিভারি করি। সেটা কি করি, কন্ট্রোল কন্ট্রাকশন একটা পয়েন্ট আছে, কিন্তু কন্ট্রোল কন্ট্রাকশন করা হইলো না, সেটা হলো কর্ডটাকে টাইনা ইয়েটাকে ইউটেরাসের ফান্ডাসকে নিচের দিকে প্রেসার দেওয়া হইলো, তাহলে তার সে প্রলাপস হইতে পারে। আর হলো যেটা প্রিসিপিটেড লেবার, প্রিসিপিটেড লেবারটা তোমরা জানো লেবারের একটা ফিক্সড ডিউরেশন, একটা রেঞ্জ অফ ডিউরেশন আছে, কিন্তু 1 থেকে 2 আওয়ার্স এর ভিতরে যদি কোনো লেবার ফার্স্ট সেকেন্ড স্টেজ হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় প্রিসিপিটেড লেবার। খুব র্যাপিড ডেলিভারি যদি হয়ে যায় সেটাকে বলা হয় প্রিসিপিটেড লেবার। তাহলে ওভার স্ট্রেচিং অফ দ্য ম্যাকেনরড লিগামেন্ট কি কি কারণে হতে পারে, সেটা হলো প্রিম্যাচিউর বিয়ারিং ডাউন ইফোর্ট বিফোর দ্য ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস, ডেলিভারি যেটা হলো ফরসেপ অথবা ব্যান্ডুস ডেলিভারি, প্রলং সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার, ডাউনওয়ার্ড প্রেসার অফ দ্য ফান্ডাস, এন্ড হলো প্রিসিপিটেড লেবার। এটা হলো ম্যাকেনরড লিগামেন্টের যখন সাপোর্টটা কমে যাচ্ছে, যেটা হলো লেবারের জন্য। আরো কি কি আছে লেবারের জন্য যে প্রলাপসটা হচ্ছে, ওভার স্ট্রেচিং অফ দ্য এন্ডোপেলভিক ফাসাল শিট। এন্ডোপেলভিক ফাসা তো সবাইকে কভার করে আছে, কারা আছে, সার্ভিসকে কভার করে আছে, ভ্যাজিনাতে কভার করে আছে, তারপরে হলো ইউটেরাসকে কভার আছে। এটা যদি ওভার স্ট্রেচিং হয় তাহলে প্রলাপস হবে। তারপরে হলো পেরিনিয়াম, পেরিনিয়ামেরও যদি ওভার স্ট্রেচিং হয়, পেরিনিয়ামও তো একটা সাপোর্ট, আমরা বললাম ইনফিরিয়র টায়ারে পেরিনিয়াম আছে, তাহলে সেটা প্রলাপস হবে।
তারপরে আসো যে ইনজুরি অফ দ্য পেরিনিয়াম, যেটা হলো ডেলিভারির জন্য যে ইনজুরি সেটা হতে পারে, অথবা ইপিসিওটমি দিয়ে ইনজুরি করলে সেটা হতে পারে। এই ইনজুরি হওয়ার পর সেটা যদি ইমপ্রপার রিপেয়ার হয় তাহলে সেটার সাপোর্ট কম হবে, এবং সাপোর্ট কম হবে এবং প্রলাপস হবে। তার হলো লিভাটোর অ্যানাই, তোমরা জানো পেলভিক ফ্লোর মাসেল একটা বড় মাসেল লিভাটোর অ্যানাই। এই লিভাটোর অ্যানাইয়ের যদি কোনো কি হয়, যে লিভাটোর অ্যানাই যদি কোনো কারণে লস হয়ে যায় সেটার জন্য প্রলাপস হবে। আর হলো সাব ইনভলিউশন, সাব ইনভলিউশন হইলো প্রলাপস হবে। সাব ইনভলিউশনের জন্য কি কি কারণ অ্যাগ্রাভেট করে, এখানে হলো যে ম্যালনারিশমেন্ট, তারপর হলো আর্লি ওভার মানে আফটার ডেলিভারি যদি আর্লি হেভি ওয়েট লিফটিং করা হয়, আর হলো রিপিটেড চাইল্ড বার্থ যদি হয় তাহলে এটা প্রলাপস হবে। তাহলে প্রলাপসের মেইন কজ হলো ডেলিভারি, আর ডেলিভারির জন্য যে কজগুলো কাজ করে সেই হলো এগুলা। বলো, সাব ইনভলিউশনটা কি কিছু বলতে চাও তাজমুল? ম্যাডাম? সাব ইনভলিউশনটা কি? সাব ইনভলিউশন, ইনভলিউশন তোমরা কি পিরপিডিয়াম তোমাদের পড়া হয়েছে? ল্যাপারেন্ট পিরপিডিয়াম। পিরপিডিয়াম তো পিরিয়ড হলো আফটার ডেলিভারি থেকে 42 উইকস এর ভিতর জেনিটাল অর্গান রিভার্স ব্যাক টু দা প্রি প্রেগন্যান্ট স্টেট। এখন জেনিটাল অর্গানের ভিতর কি আছে? ইউটেরাস আছে, তারপরে হলো তার পেলভিক অর্গান গুলো আছে, তার এগুলো তার প্রি প্রেগন্যান্ট স্টেজে চলে যাওয়ার একটা রেট আছে। সে যদি রেট অনুযায়ী হলো না, একদম কম রেটে হলো, যেমন তোমার হলো ইউটেরাসটা পেলভিক অর্গান হয়ে যাবে ডেলিভারি 12 ডেতে, তুমি ইউটেরাস পালপেট করে তুমি দেখা গেল 12 ডেতে পালপেট করে 16 উইক সাইজ পাইলা, তাহলে এটা সাব ইনভলিউশন। তার মানে কি ইনভলিউশনটা ঠিকমতো প্রপারলি হচ্ছে না, ইনভলিউশনটা স্লোলি হচ্ছে। তো এই ইনভলিউশন স্লোলি হওয়ার অনেকগুলো কজ আছে, যেটা একটা কজের কথা হচ্ছে ম্যালনারিশমেন্ট, যদি রিটেন বিট অফ দ্য প্রোডাক্ট অফ কনসেপশন থাকে, তারপরে হলো আর্লি অ্যাম্বুলেশন যদি না হয়, এগুলো হলো সাব ইনভলিউশন। সাব ইনভলিউশন হলে ইউটেরাসটা বড় থাকবে, ইউটেরাসটা বড় থাকা অবস্থায় যদি হেভি ওয়ার্ক এই পিরিয়ডাল পিরিয়ডে করে তাহলে ইউটেরাসের ওয়েটটা বেশি থাকবে, বেশি থাকতে তার ডাউনওয়ার্ড ডিসেন্ট হবে। বুঝতে পারছো সাব ইনভলিউশন কিভাবে প্রলাপস করে? হ্যালো, জি ম্যাডাম, জি ম্যাডাম। আচ্ছা। তাহলে এখন আসলে যে কনজেনিটাল কিছু উইকনেস আছে, যেটা হলো কনজেনিটালি তার সাপোর্টে উইক, তাহলে সেটার জন্য প্রলাপস হতে পারে। এই হলো তোমার প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর প্রলাপস অফ দ্য ইউটেরাস। তাহলে প্রিডিসপোজিং ফ্যাক্টর মেইন কজ হলো প্রেগন্যান্সি এবং ডেলিভারিটা। এখন আসো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, কিছু সাম ফ্যাক্টর অ্যাগ্রাভেট দ্য প্রলাপস। এই অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর গুলো কি কি? পোস্ট ম্যানোপোজাল অ্যাট্রফি, পোস্ট ম্যানোপোজে কেন তার অ্যাক্টিভেট করে? ইস্ট্রোজেন সাপোর্ট কমে যায়, ইস্ট্রোজেন সাপোর্ট যদি কমে যায় লিগামেন্ট গুলো উইক হয়ে যায়, এটা একটা কারণ। তারপর হলো কোলাজেন টিস্যু রিপেয়ার উইথ এজ, এটা হচ্ছে পোস্ট ম্যানোপোজাল এজের কোলাজেন টিস্যু ফরমেশনটা এবং রিপেয়ার, এগুলো যত বয়স বাড়তে থাকে তত কমতে থাকে। ইনক্রিজড অ্যাবডোমিনাল প্রেসার, যেসব কারণে অ্যাবডোমিনাল প্রেসারটা ইনক্রিজ করে, কি কি কারণে করতে পারে? যদি ওভারওয়েট হেভি ওয়েট লিফট করে, তারপরে কনস্টিপেশন থাকে, ক্রনিক কফ থাকে, সেগুলোর জন্য হতে পারে এটা। তারপরে বলছে যে মাল্টিপ্যারিটি, যাদের হলো রিপিটেড চাইল্ড বার্থ হচ্ছে এবং তার হলো বার্থ স্পেসিংটা কম হচ্ছে, তারপরে বাচ্চা অনেক বেশি, তাদের সাপোর্টে ল্যাক্স হয়ে যাবে এবং তাদের প্রলাপস অ্যাগ্রাভেট করবে, এটা হলো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। বুঝতে পেরেছো? তাহলে প্রলাপসের কজগুলো কি কি পেলাম? একটা হলো প্রিডিসপোজিং ফ্যাক্টর যেগুলো ডাইরেক্ট অ্যাকশন করে, আর হলো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর যেগুলো হলো এটাকে অ্যাসোসিয়েট করে। তোমরা তো যখন ওয়ার্ডে যাবা তখন দেখবা কেস যখন তোমরা নিবা প্রলাপসের কেসগুলো দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা চলে আসছে পেরিমেনোপজ অথবা মেনোপোজের এজে, প্রি মেনোপোজের এজে 50 ইয়ার্স অথবা 60 ইয়ার্স এই এজে। ওদের আগে থেকে প্রলাপস ছিল কিন্তু সেটা নোটিস করে নেয় ভালোভাবে, এখন যখন সে মেনোপজ হলো সেটা অ্যাগ্রাভেট করলো তখন সেটা নোটিস করলে বিভিন্ন ধরনের সিমটম অ্যারাইজ করছে, তখনই আসে তার ট্রিটমেন্টের জন্য। এর আগ পর্যন্ত এটা মনে করছে এটাই হয়তো এভাবেই থাকবে। বুঝতে পারছো? এই হইলো তোমার predisposing factor and aggravating factor for prolapse, that means the causes of the prolapse. এখন আসো প্রলাপসের টাইপ।
আমি তোমাদেরকে আগেই বলেছি যে প্রলাপস হলো ভ্যাজাইনাল প্রলাপস এন্ড ইউটেরাইন প্রলাপস। আর ভ্যাজাইনা একা প্রলাপস হতে পারে, আর ইউটেরাস অ্যাসোসিয়েটেড অবশ্যই ভ্যাজাইনার সাথে প্রলাপস হবে, ঠিক আছে? এখন ভ্যাজাইনাল প্রলাপসে কিন্তু ভ্যাজাইনাল সাপোর্ট যখন লেস হবে, ভ্যাজাইনাল সাপোর্ট যখন কমে যাবে তখন ভ্যাজাইনাল প্রলাপস হবে। ভ্যাজাইনাতে আমরা বলছি ভ্যাজাইনার দুইটা ওয়াল, অ্যান্টেরিয়র ওয়াল এবং পোস্টেরিয়র ওয়াল। অ্যান্টেরিয়র ওয়াল প্রলাপস আছে, পোস্টেরিয়র ওয়ালের প্রলাপস আছে। অ্যান্টেরিয়র ওয়ালের প্রলাপসের নাম আছে, পোস্টেরিয়র ওয়ালের প্রলাপসেরও নাম আছে। অ্যান্টেরিয়র ওয়ালের প্রলাপসের যখন তোমার হলো যে আপার 2/3 অফ দ্য ভ্যাজাইনাল ওয়াল যখন প্রলাপস হবে তখন সেটাকে বলা হয় সিস্টোসিল। ভ্যাজাইনার আপার 2/3 যদি প্রলাপসে সিস্টোসিল হয় তাহলে বাকি থাকে লোয়ার 1/3। লোয়ার 1/3 এরও প্রলাপস যদি হয় সেটার আলাদা নাম আছে, সেটা আছে ইউরোথ্রোসিল। তাহলে এটা কার সাথে রিলেটেড? ভ্যাজাইনার আপার 2/3 এর ব্লাডার বেজের সাথে রিলেটেড। ব্লাডার বেজ এর সাথে রিলেটেড, তো ব্লাডার সহ সে প্রলাপস হবে। আর লোয়ার 1/3 কার সাথে রিলেটেড? রিলেশনে ইউরেথ্রার সাথে রিলেটেড। যখন লোয়ার 1/3 প্রলাপস হবে, ইউরেথ্রা সহ প্রলাপস হবে, তখন সেটার নাম হলো ইউরেথ্রোসিল। তাহলে কি হলো? ভ্যাজাইনাল অ্যান্টেরিয়র ওয়ালের প্রলাপসে সিস্টোসিল এন্ড ইউরেথ্রোসিল। মনে রাখো যে সামনে ব্লাডার থাকে, ইউরেথ্রা থাকে। তাহলে অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালের প্রলাপস হলো সিস্টোসিল এন্ড ইউরেথ্রোসিল। সিস্টোসিল কতটুকুর প্রলাপস? আপার 2/3 অফ দ্য ভ্যাজাইনা। আর ইউরেথ্রোসিল কতটুকুর প্রলাপস? 1/3 অফ দ্য ভ্যাজাইনা। এই দুটো একসাথে প্রলাপস হতে পারে, সিস্টো ইউরেথ্রোসিলও হতে পারে, অথবা শুধু সিস্টোসিলও হতে পারে, অথবা শুধু ইউরেথ্রোসিলও হতে পারে। এখন পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল, পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালের কি প্রলাপস হতে পারে? পেরিনিয়ামটা ল্যাক্স হয়ে থাকতে পারে, এটা বলে ল্যাক্স পেরিনিয়াম বলে। তারপর রেক্টোসিল হতে পারে, অ্যান্টেরোসিল হতে পারে। অ্যান্টেরোসিল আপার পার্ট অফ দ্য ভ্যাজাইনাল অর ভল্টের প্রলাপস, আর হলো রেক্টোসিল হলো মিডল থার্ড অফ দ্য ভ্যাজাইনাল প্রলাপস। তাহলে পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালের প্রলাপসে তোমরা কি বলবো? ল্যাক্স পেরিনিয়াম, যেটা হলো রেক্টোসিল এন্ড অ্যান্টেরোসিল, ঠিক আছে? প্রলাপস অফ ভ্যাজাইনাল ওয়াল, anterior vaginal wall, posterior vaginal wall. Anterior vaginal wall এর প্রলাপস হলো সিস্টোসিল, ইউরেথ্রোসিল। posterior vaginal wall এর প্রলাপস হলো ল্যাক্স পেরিনিয়াম, রেক্টোসিল এন্ড অ্যান্টেরোসিল। এই হইলো তোমার ভ্যাজিনাল ওয়ালের প্রলাপস। এখন আসো ইউটেরানের প্রলাপস, ইউটেরাসের প্রলাপস। আমরা বলছি ইউটেরাস অ্যাসোসিয়েটেড প্রলাপস হবে ভ্যাজিনের সাথে। এই ইউটেরানের প্রলাপসকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আরেকটা আছে যে 5 ভাগও অনেকে বলে, যেটা নরমাল পজিশনের কথা বললে নরমাল পজিশনও বলছে যে এটা হলো 5টা ডিগ্রি প্রলাপস। তো আমরা সাধারণত তোমাদেরকে যেটা বলতে চাই 3টা ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি প্রলাপস। তাহলে ইউটেরাসের একটা নরমাল পজিশন, কে ল্যান্ডমার্ক এই প্রলাপস, সে কে নিচে নামতেছে, সেটা হলো তোমরা জানো অ্যানাটমিতে এক্সটার্নাল অস অফ দ্য যেটা, সেটা কোথায় থাকবে? স্পাইন বরাবর, তাই না? ইসিয়াল স্পাইন, ইসিয়াল স্পাইন থেকে যখন নিচে নামতে থাকবে সেটাকে আমরা প্রলাপস বললাম। তো এই এক্সটার্নাল অস যখন নিচে নামতে, তাহলে ইউটেরাস সহ নিচে নামবে, সে তো একা নামতে পারবে না। ইন্ট্রয়টাসের ভিতর পর্যন্ত যখন থাকবে, ডাউনওয়ার্ড ডিসেন্ট অফ দ্য ইউটেরাস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভ্যাজাইনা উইদিন দ্য ইন্ট্রয়টাস, উইদিন দ্য ভ্যাজাইনা, ইন্ট্রয়টাস ক্রস করবে না, তখন সেটাকে বলা হয় ফার্স্ট ডিগ্রি প্রলাপস। তারপরে কি হবে? ইউটেরাসটা আরো নিচে নামে গেল, তার মানে কি এক্সটার্নাল অস আরো বাইরে চলে আসলো, যেটা হলো ইন্ট্রয়টাসের বাইরে চলে আসলো। কিন্তু যখন অ্যাক্টিভিটি করবে তারপর হলো বাইরে থাকলো, যখন সে মানে রেস্ট নিল অথবা লাইন পজিশনে গেল, ভিতরে চলে গেল, এটা হলো সেকেন্ড ডিগ্রি। আর থার্ড ডিগ্রিটা হলো যখন পুরো ইউটেরাস এবং ভ্যাজাইনা সবটুকু বাইরে চলে আসলো, সেটা হলো থার্ড ডিগ্রি প্রলাপস। তাহলে এখানে ওরা যেভাবে ডিগ্রি অফ দ্য প্রলাপস ডিফাইন করছে বইয়ে, সেটা হলো দেখো, একটা হলো 0, 0তে বললে এক্সটার্নাল অস লাইস এট দ্য লেভেল অফ দ্য ইসিয়াল স্পাইন, এটাকে কোনো প্রলাপস নাই। ফার্স্ট ডিগ্রি হলো ইউটেরাস ডিসেন্ড ডাউন, ডাউন কতটুকু হলো? ফ্রম দ্য নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন, সে অ্যানাটমিক্যাল পজিশন থেকে নিচে আসলো, বা এক্সটার্নাল অস স্টিল রিমেইন উইদিন দ্য কোথায়? অ্যাবভ দ্য ইন্ট্রয়টাস, ফার্স্ট ডিগ্রি। তাহলে কি হলো? ইউটেরাস ডিসেন্ড ডাউন from this normal position, but external os lies above the introitus. আর হলো সেকেন্ড ডিগ্রি কি? এক্সটার্নাল অসটা কি হলো? আউটসাইড দ্য ভ্যাজাইনাল ইন্ট্রয়টাস, ভ্যাজাইনা থেকে সে চলে আসলো, কিন্তু ইউটেরাসের বডিটা উইদিন দ্য ভ্যাজাইনাতে থাকলো, সে আউটসাইড আসে না ইন্ট্রয়টাসে। আর থার্ড ডিগ্রি প্রলাপসের কথা বলছে, যা ইউটেরাইন সার্ভিক্স বডি
তারপরে ফান্ডাস, এগুলো সবকিছুই আউটসাইড দা ইন্ট্রোইটাসে চলে আসছে। এটাই হইলো তোমার থার্ড ডিগ্রি। ওটা একটা প্রসিডেন্সিয়া বলে একটা কথা বলছে, যে প্রসিডেন্সিয়া হইলো যে কমপ্লিট প্রলাপস, সেটা হলো ইউটেরাস ভ্যাজাইনা সবটুকু বাইরে হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে আমরা যদি ডিগ্রি অফ দ্য প্রলাপস বলি, তাহলে আমরা বলবো ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এন্ড থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি কোথায়? এক্সটার্নাল ওয়াস, তার নর্মাল পজিশন দেশাল স্পাইন লেভেল থেকে সে চলে আসছে নিচে, এবং সে কোথায় আসছে? ইন্ট্রোইটাসের উপর পর্যন্ত আছে, তার মানে কি ভ্যাজাইনাতে আছে। সেকেন্ড ডিগ্রি সার্ভিক্স বের হয়ে আসলো এক্সটার্নাল ওয়াস, কিন্তু বডি অফ দ্য ইউটেরাস ইন্ট্রোইটাসের উপরে আছে। আর থার্ড ডিগ্রি হলো সে সার্ভিস, বডি, ফান্ডাস সব কিছু একবারে বাইরে হয়ে আসলো। আর প্রসিডেন্সিয়া আমরা কখন বলবো? যখন সার্ভিস, ভ্যাজাইনা, ইউটেরাস, বডি সব একদম বাইরে, সেটা হলো প্রসিডেন্সিয়া। তোমাদের ডিগ্রি অফ দ্য প্রলাপস এটা বুঝতে পারছো? ডিগ্রি অফ দ্য প্রলাপস এর ল্যান্ডমার্ক হলো কি? ইসিয়াল স্পাইন। ইসিয়াল স্পাইন থেকে কার লেভেল? এক্সটার্নাল ওয়াস। এই এক্সটার্নাল ওয়াস অফ দ্য সার্ভিক্স যখন নিচে নামবে, ইন্ট্রোইটাসের ভিতরে পর্যন্ত থাকবে, তখন সেটা হলো ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি হলো external was, that means the cervix outside the introitus এ আসলো, কিন্তু body of the and fundus of the uterus সেটা হলো introitus এর উপরে থাকলো, that means the within the vagina তে থাকলো। আর থার্ড ডিগ্রি হলো body, fundus এবং cervix এগুলো সব বাইরে চলে আসলো। তার বাইরে ভ্যাজাইনাল বাইরে, introitus এর বাইরে, তখন সেটা হলো থার্ড ডিগ্রি। ম্যাডাম প্রসিডেন্সিয়া কি থার্ড ডিগ্রি বলবো? প্রসিডেন্সিয়া তখনই বলবো পুরো ভ্যাজাইনা একেবারেই বাইরে যখন চলে আসবে, তখন থার্ড ডিগ্রি প্রলাপসে তোমার হলে ইউটেরাসের পুরোটুকু বাইরে হয়ে গেল, হাফ অফ দ্য ভ্যাজাইনা ভিতরে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি পুরো ভ্যাজাইনা সহ যদি একেবারে বাইরে চলে আসে, তখন বলা হয় প্রসিডেন্সিয়া, মানে কমপ্লিট প্রলাপস, একেবারেই সব কিছু বাইরে। বুঝতে পারছো? ম্যাডাম ইন্ট্রোইটাসটা কি? ইন্ট্রোইটাস প্রসিডেন্সিয়া, কমপ্লিট প্রলাপস এগুলো সাধারণত থার্ড ডিগ্রি প্রলাপসের সাথেই যায়। থার্ড ডিগ্রি আমরা তখনই বলি যখন একদম পুরো সবই আপসাইড একদম বাইরে চলে আসছে, আপসাইড ডাউন। ম্যাডাম ইন্ট্রোইটাসটা কি? ইন্ট্রোইটাস আই সর্বনাশ, তাহলে তো তোমার ফার্স্ট ইয়ারে পাঠাইতে হবে। ইন্ট্রোইটাস হলো ভ্যাজাইনাল ওপেনিং, এক্সটার্নাল ওপেনিং অফ দ্য ভ্যাজাইনা। এখন বুঝে গেছে? এখন আসো, আরেকটা আছে পপ কিউ ক্লাসিফিকেশন অফ দ্য প্রলাপস। এগুলো তোমাদেরকে বেশি ধরা হয় না, কিন্তু তারপরেও তোমাদের একটু জানা দরকার। পপ কিউটা ক্লাসিফিকেশনটা মানে কি? সেটা হলো স্টেজিং করা হয়েছে প্রলাপসের একটা, সেটা হইলো সেটার ল্যান্ডমার্ক হইলো হাইমেন। হাইমেন কোথায় থাকে? ইন্ট্রোইটাসেই থাকে। এখন সেটা মেজার করে দেওয়া হচ্ছে সেন্টিমিটারে। কিভাবে ওটা মেজার করলো দেখো, নো ডিসেন্ট অফ দ্য পেলভিক অর্গান, তার মানে কি পেলভিক অর্গান যার যেখানে জায়গায় আছে সেটা হলো জিরো স্টেজ। ফার্স্ট স্টেজ বললো লিডিং পার্ট অফ দ্য প্রলাপস, তার মানে কি এক্সটার্নাল ওয়াল, সেটা কোথায় থাকবে? 1 সেন্টিমিটার অথবা মোর, 1 সেন্টিমিটার অথবা তার চেয়ে বেশি কোথায় থাকবে? ইন্ট্রোইটাসের উপরে। ওরা কিন্তু ইন্ট্রোইটাস বলে না, ওরা বলছে হাইমেন বলছে। হাইমেনটা কোথায় থাকে? ইন্ট্রোইটাসে থাকে, তাই তো? হাইমেন তো তোমরা জানো, এটা হলো একটা হলো শীট যেটা হলো কভার করে থাকে ইন্ট্রোইটাসকে। তারপরে হলো এই হইলো তোমার 1 সেন্টিমিটার অথবা তার চেয়ে বেশি উপরে যখন থাকবে সেটাকে বলা হয় স্টেজ 1। স্টেজ 2 বলছে তা কোনটাকে? যেটা হলো পপ কিউ ক্লাসিফিকেশনের কথা বলতেছি, কিন্তু আমরা দিছি আমাদের নরমাল ক্লাসিফিকেশন, সেটা আমরা ডিগ্রি দিয়ে যেটা বুঝি এটাই আমরা নরমালি বুঝি। পপ কিউ তোমাদের জন্য না, হায়ার এডুকেশনের জন্য, কিন্তু তারপরে একদম বেসিক জিনিস তোমাদের একটু জানা দরকার। পপ কিউর মেজারমেন্ট অনেক জটিল, সেগুলো তোমরা এত জানবা না, শুধু আমরা একদম সহজ করে সেন্টিমিটারে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। স্টেজ 0 হলো তার কোনো ডিসেন্ট নাই। স্টেজ 1 হলো ইন্ট্রোইটাস, যেটা হাইমেন, হাইমেনের 1 সেন্টিমিটারের চেয়ে বেশি উপরে প্রলাপস পার্টটা থাকবে। আর সেকেন্ড স্টেজ হলো যেটা হলো এক্সটার্নাল ওয়াস, যেটা সেটা কোথায় আসবে? 1 সেন্টিমিটার অ্যাবাভ থেকে 1 সেন্টিমিটার বিলো দ্য ইন্ট্রোইটাস। তার মানে কি হাইমেনের 1 সেন্টিমিটার উপর থেকে 1 সেন্টিমিটার নিচ পর্যন্ত এই অংশটুকু যখন থাকবে, এটাই হলো তার সেকেন্ড স্টেজ অফ দ্য প্রলাপস। থার্ড স্টেজ হলো যেটা হলো যে 1 সেন্টিমিটার হাইমেনের নিচে, কিন্তু এটার সাথে হলো কমপ্লিট ভ্যাজাইনাল ইনভার্সনটা হয় নাই, সে নিচেই আছে, কিন্তু ভ্যাজাইনা কিছুটা ইন্ট্রোইটাসের উপরে রয়ে গেছে। আর যখন পুরো অংশটুকু প্রলাপস হয়ে যায়, তার মানে কি প্রসিডেন্সিয়া, তখন সেটাকে বলা হয়েছে
স্টেজ 4। তাহলে এখানে ল্যান্ডমার্ক হইলো হাইম্যান। হাইম্যানের 1 সেন্টিমিটারের বেশি উপরে, হাইম্যানের 1 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার উপর থেকে 1 সেন্টিমিটার নিচে, তারপরে হাইম্যানের 1 সেন্টিমিটার নিচে গেছে কিন্তু কমপ্লিট ইভার্সন অফ দ্য ভ্যাজাইনা হয় নাই, কিন্তু কমপ্লিট ইভার্সন অফ দ্য ভ্যাজাইনা যখনই হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে স্টেজ 4। এটা জাস্ট তোমাদের একটু জেনে রাখা দরকার। পপ কিউ ক্লাসিফিকেশন নামে কি জিনিস, এটা কার ক্লাসিফিকেশন, এটা যেন তোমরা বলতে পারো যেটা হলো একটা প্রলাপসের ক্লাসিফিকেশন। এখন আসো যে প্রলাপস হইলে কি কি চেঞ্জ হয়, কার চেঞ্জ হয়। প্রলাপসে তাহলে কি হচ্ছে, ভ্যাজাইনাটা বাইরে চলে আসছে, ইউটেরাস নরমাল সাইড থেকে নিচে চলে আসছে, তার যে আরো সারাউন্ডিং স্ট্রাকচার যেমন ইউরেটার ছিল, তারপরে ব্লাডার, এগুলোর একটি সে কি কি প্রবলেম মানে কমপ্লিকেশন অথবা কি কি প্রবলেমে ফেলে। যখন সে ভ্যাজাইনা হলো কোথায় থাকে, ভিতরে থাকে একটা ময়েস্ট, সে যখন বাইরে চলে আসে তখন কি হয়, তো বাইরে এরিয়াতে সেটা ড্রাই হয়ে যায় ভ্যাজাইনা, তারপরে এটা কি হয়, ক্যারাটিনাইজেশন হয়, তারপরে হলো এটাতে আরো কি হয় যে ক্যারাটিনাইজেশন হতে হতে পিগমেন্টেশনও হতে পারে। তাহলে ভ্যাজাইনাল এই চেঞ্জটা হচ্ছে, তাহলে ড্রাই ভ্যাজাইনা হইতেছে, তারপরে হলো মানে ঘষা লাগতে লাগতে ঠিক হয়ে যাচ্ছে, তারপরে ক্যারাটিনাইজেশন হচ্ছে এবং তার পিগমেন্টেশন হচ্ছে। তারপরে আসো ডিকুবিটাস আলসার বলে একটা কথা আছে। ডিকুবিটাস আলসার হলো ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য প্রলাপসে একটা আলসার হয়। এটা কেন হয়, ইউটেরাসটা যখন বাইরে থাকতেছে ভ্যাজাইনা সহ, তখন সেটা হইলো হাঁটা চলা কাপড়ের জন্য একটা ফ্রিকশন হয়, এই ফ্রিকশনের জন্য সেটা হলো স্লাফ হয়, স্লাফ হওয়ার পরে ইনফেকশন হবে, ইনফেকশন হওয়ার পরে সেখানে কি হবে, তার নেক্রোসিস হবে এবং সেটা আলসার, স্লাফ আউট হবে এবং আলসার হবে। এটা কেন হচ্ছে, তোমরা দেখো ইউটেরাস যখন তার পজিশনে থাকে, ইউটেরাসে একটা ব্লাড সাপ্লাই থাকবে, সব অর্গানেরই তো একটা ব্লাড সাপ্লাই থাকেই, তো সে মানে সে লিভিং থাকতেছে। যখন সে নিচে নামতে থাকে তাহলে ভেসেল তো নিয়ে সে সবকিছু নিচে নামতেছে না, ভেসেলটাকে সে স্ট্রেস করতেছে, ভেসেলটাকে যদি স্কুইজ করে তাহলে সার্কুলেশন কমে যাবে, সার্কুলেশন কমতে কমতে এমন সময় আসলো যে সার্কুলেশন আর দিতে পারছে না ডিপেন্ডেন্ট পার্টি, সার্কুলেশন যদি ডিপেন্ড না পারে তাহলে ইস্কেমিয়া হবে, ইস্কেমিয়া হলে নেক্রোসিস হবে, নেক্রোসিস হলে ইনফেকশন হবে, ইনফেকশন হলে স্লাফ আউট হবে, স্লাফ আউট হলে আলসার হবে। এই আলসারটার নাম হলো ডিকুবিটাস আলসার। বুঝতে পারছো ডিকুবিটাল আলসারের মেকানিজম অফ ফরমেশন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই ডিকুবিটাস আলসারের জন্য আমরা ট্রিটমেন্ট করতে চাই, তারপরে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করলে হবে নাকি তার ব্লাড সার্কুলেশন রেস্টোর করতে হবে, তার ব্লাড সার্কুলেশন রেস্টোর করতে হবে। তাহলে ব্লাড সার্কুলেশন যদি আমরা রেস্টোর করতে চাই তাহলে কি করতে হবে, রিপোজিশন অফ দ্য প্রলাপস পার্ট করতে হবে। কিন্তু রিপোজিশন করলে রেখে দিলেই তো সে থাকবে না, সে তো পড়ে যাবে, তার পড়ে গেলে কি হবে, তাহলে একটা প্যাকিং দিতে হবে, তাহলে এই প্যাকিংটা হবে ভ্যাজাইনাল প্যাকিং উইথ অ্যান্টিসেপটিক সলিউশন। তাহলে তোমার ট্রিটমেন্ট অফ দ্য ডিকুবিটাস আলসার যদি বলে তাহলে তুমি বলতে হবে রিপোজিশন অফ দ্য প্রলাপস পার্ট উইথ প্যাকিং অফ দ্য ভ্যাজাইনা উইথ অ্যান্টিসেপটিক সলিউশন। ভ্যাজাইনাতে প্যাক দেওয়া হবে যেখানে অ্যান্টিসেপটিক সলিউশন থাকবে, সেটা হলো পরিসেপ হতে পারে, স্যাভলন হতে পারে, অথবা এনি আদার অ্যান্টিসেপটিক সলিউশন হলেই হবে। বুঝতে পারছো, এই হলো তোমার ডিকুবিটাস আলসার। এখন সার্ভিস তো ভিতরে থাকার কথা, ভ্যাজাইনার ভিতরে, সে বাইরে চলে আসলো, তো বাইরে যদি ডিপেন্ডেন্ট থাকে তো সার্ভিসটা ব্রড এবং ইডিমেটাস হবে, তো সার্ভিসের এই চেঞ্জটা হলো। তা ইউরেটারে কি হবে, ইউটেরাস তো নিচে নামে, ইউরেটার তোমরা তো জানো যে ইউটেরাসের সাথে ইউরেটারের একদম ক্লোজ রিলেশন আছে। যখন ইউটেরাসটা নিচের দিকে নামে আসলো তো ইউরেটারটাকেও সে কি করবে, কিঙ্কিং করে দিবে, যদি কিঙ্কিং করে দেয় তার হাইড্রো ইউরেটারিক চেঞ্জ হবে, ইউরেটারটা হাইড্রো ইউরেটারিক চেঞ্জ হবে। তা ব্লাডারের কি হবে, ইউটেরাস তো ব্লাডার সহই সে ডিসেন্ড করতেছে, তাহলে ইনকমপ্লিট বয়েডিং হবে, তার হলো ঠিক মতো তার ম্যাচুরেশন হবে না, ভিতরে কিছু কালেকশন থেকে যাবে, তাহলে সিস্টাইটিস ডেভেলপ করবে ব্লাডারে। এই হইলো তোমার মোটামুটি অর্গান চেঞ্জ। আরেকটা আছে ইনকার্সিরেশন। ইনকার্সিরেশনটা মানে হলো যে ইউটেরাস ভ্যাজাইনা ইউটেরাস এবং সার্ভিস সব বাইরে থাকলো, থাকতে থাকতে এবং ইডিমেটাস এমন ভাবে ইডিমেটাস হইলো এটাকে আর ভিতরে ডিপোজিট করা যাচ্ছে না, ইডিমেটাস এবং হাইপারট্রফি বড় হয়ে গেছে, এটাই হলো ইনকার্সিরেশন অফ দ্য ইউটেরাস। এটাকে বলে ইনকার্সিরেশন, একটা টার্ম যে টার্মিনোলজিটা তোমাদের পরিচিত থাকা দরকার, ইনকার্সিরেশন। এখন আসো যে সিমটম, প্রলাপস হইলে কি কি সিমটম নিয়ে তোমার পেশেন্ট তোমার কাছে আসবে। তো সিমটম কি বলছে যে যদি আস্তে আস্তে প্রলাপস তো হঠাৎ করে 3rd ডিগ্রি প্রলাপস হয় না, গ্র্যাজুয়ালি প্রলাপস হয়। তাহলে গ্র্যাজুয়ালি প্রলাপস হইতে হলে আগে 1st ডিগ্রি হইতে হবে, পরে 2nd ডিগ্রি হইতে পারে, যদি উইদাউট ট্রিটমেন্ট না করো 3rd ডিগ্রি প্রলাপস হবে আস্তে আস্তে।
তো ফার্স্ট ডিগ্রি প্রলাপস যখন থাকবে ভ্যাজাইনার ভিতরে ইউটেরাসটা নেমে আসলো, তাহলে ফুলনেস অর হেভিনেস ইন দ্য ভ্যাজাইনা মনে হবে না? যদি সেকেন্ড ডিগ্রি অথবা থার্ড ডিগ্রি নিয়ে আসে তাহলে বলবে যে সামথিং কামিং আউট দ্য ইন্ট্রয়েটাস, কিছু হলো ইন্ট্রয়েটাস দিয়ে তার কিছু একটা বের হয়ে আসছে। যদি বের না হয় ফার্স্ট ডিগ্রি থাকে তাহলে বলবে যে হেভিনেস ইন দ্য ভ্যাজাইনা অথবা ফুলনেস অফ দ্য ভ্যাজাইনা, ভ্যাজাইনা তার ভারী ভারী লাগে, ভ্যাজাইনা ফুল ফুল লাগে, এরকম বলবে। এটা একটা সিমটম গুলো। তারপরে আসো তার হলো বাকি সিমটম গুলো। তার হলো ইউরিনে প্রবলেম হবে। ইউরিনে কি কি প্রবলেম হবে? সে বলবে যে আমার ইনকমপ্লিট বয়ডিং, আমার পেশাব ক্লিয়ার হয় না। আমি যখন প্রলাপস পার্টটা উপরে উঠাই দিই তারপরে আমার পেশাবটা ক্লিয়ার হয়। তারপরে বলতে এটা হলো ডিফিকাল্টি মিকচুরেশন। তারপরে বলে ডিসইউরিয়া। ডিসইউরিয়া হলো পেইনফুল মিকচুরেশন, তার ইনফেকশন থাকতে থাকতে তার পেইনফুল মিকচুরেশন। তারপরে হলো যে তার হলো ফ্রিকুয়েন্সিটাও তার বেড়ে যেতে, যেহেতু তার ইনকমপ্লিট বয়ডিং বারবার তার পেশাব করতে ইচ্ছা করে। তারপরে হলো আর্জেন্সি, তার হলো তার এখনই পেশাব করতে হবে এরকম একটা ভাব থাকবে। তারপরে হলো স্ট্রেস ইনকন্টিনেন্সও থাকতে পারে অ্যাসোসিয়েটেড। তারপরে হলো কি তার রিটেনশনও হতে পারে, যেহেতু তার ইয়েটা সিস্টোসিল ফর্মেশন হয়েছে, সিস্টোসিলের ভিতর ইউরিনটা জমতেই থাকতেছে এবং রিটেনশন হতে পারে। আর ওদিকে পিছনে যেহেতু তোমার পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল রেকটাম এর সাথে রিলেটেড, রেক্টোসিল হচ্ছে, তাহলে ইনকমপ্লিট ডেফিকেশন তার হতে পারে। তারপরে আরেকটা হলো যে ডিকুবিটাস আলসার যদি থাকে তাহলে ব্লাড স্টেইন পারভেজিনাল ডিসচার্জ তারা থাকবে। প্রথমে হলো ওয়াটারি ডিসচার্জ, তখন আলসার থেকে ওয়াটারি ডিসচার্জ আসবে, অথবা অ্যাসোসিয়েটেড ভ্যাজাইনাইটিস থাকলে ডিসচার্জ আসবে ওয়াটারি। যখন এটা আলসার হয়ে যাবে, আলসার হয়ে থেকে ফ্রিকশন হবে এবং ফ্রিকশন থেকে তার হলো ব্লাড ভেসেল ওপেন হবে, তখন ব্লাড স্টেইন ডিসচার্জ থাকবে। তাহলে ডিকুবিটাস আলসার হয়ে গেলে তখন বলবে যে আমার ব্লাড স্টেইন পারভেজিনাল ডিসচার্জ আছে। বুঝতে পারছো? এই হইলো তোমার সিমটম। তাহলে কি কি সিমটম? হেভিনেস ইন ভ্যাজাইনা অথবা সামথিং কামিং ডাউন পার ভ্যাজাইনা, আর ইউরিনারি প্রবলেম যেগুলো আমি বললাম। তারপরে হলো ব্লাডার রেকটাল প্রবলেম যেটা হলো ইনকমপ্লিট ডেফিকেশন, আর হলো ওয়াটারি পারভেজিনাল ডিসচার্জ অর ব্লাড স্টেইন পারভেজিনাল ডিসচার্জ। এই প্রবলেমগুলো নিয়ে তোমার কাছে পেশেন্ট আসবে। এখন তুমি এটা কিভাবে ডায়াগনোসিস করবা? প্রলাপস ডায়াগনোসিস করতে সাধারণত আর কি ওই যে ল্যাবরেটরি এড অথবা এটা খুব বেশি প্রয়োজন হয় না। আমরা সাধারণত এক্সামিন করে আমরা বুঝতে পারি। আমরা যদি একটা পারভেজিনাল এক্সামিন করি তাহলে বুঝতে পারবো না যে হলো সিস্টোসিল হইলো না রেক্টোসিল হইলো নাকি ইউরেথ্রোসিল হইলো নাকি ইউটেরাস জায়গা মতো আছে কিনা, সে নিচে নামে গেছে কিনা, এগুলো আমরা সাধারণত পারভেজিনাল এক্সামিন করেই আমরা এটা বুঝতে পারবো। তবে থার্ড ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি প্রলাপস এটা ডিফারেন্সিয়েট করার জন্য একটা টেস্ট আছে। সেই টেস্টের নাম হলো, সেটা কিন্তু পারভেজিনাল এক্সামিন করেই করা হয়, সেটার নাম হলো গেট অ্যাবভ দ্য টেস্ট। গেট অ্যাবভ দ্য টেস্ট। এই টেস্টটা কিভাবে করা হয়? এই টেস্টটা করা হবে, পেশেন্ট তো ডরসাল পজিশনে থাকবে। প্রলাপসে সাধারণত ডরসাল পজিশন এবং সিমস পজিশনে করা হয়। ডরসাল পজিশনে থাকলো এটা হলো তুমি হলো এক্সামিনিং হ্যান্ডে এটা থামটা থাকবে প্রলাপসের সামনে এবং 4টা ফিঙ্গার থাকবে প্রলাপসে। যদি তুমি ফিঙ্গার এবং থাম অ্যাপোজিট করা যায়, প্রলাপস পার্টের উপরে ইন্ট্রয়েটাস বরাবর হাত দিয়ে আমরা যদি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল অ্যাপোজিট করতে পারি, তার মানে কি ফান্ডাসটা নিচে না, ইন্ট্রয়েটাসের নিচে, ফান্ডাস ইন্ট্রয়েটাসের নিচে, মানে থার্ড ডিগ্রি প্রলাপস। তাহলে এইটা হলো গেট অ্যাবভ টেস্ট পজিটিভ। আর যদি দেখা যায় আমি 4টা ফিঙ্গার এবং থাম অ্যাপোজিট করতে পারতেছি না, ভিতরে ইন্টারভেনিং কোনো স্ট্রাকচার আছে, ইন্টারভেনিং স্ট্রাকচার মানেই তো ইউটেরাসের বডি অর ফান্ডাস, এটা যদি আমি পেয়ে যাই তাহলে হবে সেটা সেকেন্ড ডিগ্রি প্রলাপস। এটা কি তোমরা বুঝতে পারছো? ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি প্রলাপস ডিফারেন্সিয়েটিং যেভাবে করে যে টেস্টের নাম, সে টেস্ট হলো গেট অ্যাবভ টেস্ট। এই গেট অ্যাবভ টেস্টের প্রসিডিউর হলো কি দিয়ে? হাত দিয়ে করব এক্সামিনিং হ্যান্ড। সেটা কি হবে? 4টা ফিঙ্গার থাকবে প্রলাপসের পার্টের পিছনে, থাম থাকবে সামনে। যদি 4 ফিঙ্গার এবং থাম অ্যাপোজিশনে আসে, তার মানে ইন্টারভেনিং কোনো স্ট্রাকচার নাই, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল আমি ফিল করতে পারতেছি, তাহলে সেটা হবে গেট অ্যাবভ টেস্ট পজিটিভ। আর যদি ইন্টারভেনিং ফান্ডাস অথবা বডি অফ দ্য ইউটেরাস আমি পেয়ে যাই, তাহলে সেটা হবে সেকেন্ড ডিগ্রি প্রলাপস। আমরা তো আগে সেকেন্ড ডিগ্রি প্রলাপস আমরা বলেছি, যদি প্রলাপসটা হলো সেই প্রলাপস সেকেন্ড ডিগ্রি, সেটা হলো
সার্ভিসটা আউটসাইড দ্য ইন্ট্রয়েটাসে থাকবে, কিন্তু বডি ফান্ডাস হলো ইন্ট্রয়েটাসের উপরে থাকবে, তার মানে কি ভ্যাজাইনার ভিতরে থাকবে। আর থার্ড ডিগ্রি কোনটা? সার্ভিস, বডি, ফান্ডাস সব ইন্ট্রয়েটাসের বাইরে থাকবে। বুঝতে পারছো? থার্ড ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। এখন আসো যে প্রলাপসের সাথে ডিফারেন্সিয়াল ডিডি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি আসতে পারে। সিস্টোসিল যদি একা থাকে ওটার সাথে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসতে পারে, গার্টনার ডাক সিস্ট। তারপরে হলো ইউটেরাইনের প্রলাপসের সাথে আরো কি কি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আসতে পারে। কনজিনেটালি ইলংগেশন অফ দ্য সার্ভিস যদি থাকে, সার্ভিসটা জন্মগতই বড়, সেটা হতে পারে। তারপরে হলো ক্রনিক ইনভার্সন অফ দ্য ইউটেরাস যদি হয় তাহলে সেটা হতে পারে। তারপরে হতে পারে যে তোমার মায়োমেটাস পলিপ অথবা ফাইব্রয়েড পলিপ, যেটাই বলো, সেটা যদি সার্ভিক্সের মায়োমেটাস অথবা ফাইব্রয়েড পলিপ যদি থাকে তাহলে সেটা ডিফারেন্সিয়েটিং পয়েন্টে আসবে। তাহলে প্রলাপসের ডিডি গুলো কি কি? গার্টনার ডাক সিস্ট, কনজেনিটাল ইলংগেশন অফ দ্য সার্ভিক্স, তারপরে আসতেছে হলো ক্রনিক ইনভার্সন অফ দ্য ইউটেরাস এন্ড মায়োমেটাস পলিপ। এই চারটা, এর বেশি তোমরা যাও না। তাহলে আমরা গার্টনার ডাক সিস্ট অথবা সিস্টোসিল কিনা সেটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কিভাবে আসবে। গার্টনার ডাক সিস্টের ভিতর যেটা আসবে সেটা কোথায় থাকবে? অ্যান্টেরিয়র অথবা অ্যান্টেরিয়র ল্যাটারাল থাকবে। এটাতে ভ্যাজাইনাল যে রুগোসিটি থাকে এটাতে কোনো রুগোসিটি থাকবে না এবং সারফেসটা একটা স্মুথ থাকবে। তারপরে মার্জিনটা ওয়েল ডিফাইন থাকবে, এটা রিডিউস করা যাবে না, যেমন প্রলাপস পার্ট উপরে উঠাই দিলে যেমন সার্ভিস মানে সিস্টোসিলটা চলে যাবে, এটা রিডিউসিবল হবে না। আর নো ইম্পালস অন কফিং, কফের সাথে যে ইম্পালসটা প্রলাপসে পাওয়া যায় এখানে ইম্পালস এখানে পাওয়া যাবে না। এই হলো গার্টনার ডাক সিস্টের সাথে ডিফারেন্সিয়েশন অফ দ্য সিস্টোসিল। আর ইলংগেটেড যা সার্ভিস যদি থাকে কনজেনিটাল, সেটা কিভাবে বোঝা যাবে? সেটা হলো প্রলাপসের সাথে অ্যাসোসিয়েটেড না, তার হলো ভ্যাজাইনাল পার্টটা সাধারণত বড় হবে, কিন্তু প্রলাপসে কিন্তু সুপ্রাভ্যাজাইনাল পার্টটা ইলংগেশন হয়। আর এক্সটার্নাল অসটা কোথায় থাকবে? যে মানে স্পাইনাল ইশিয়াল স্পাইনের নিচে থাকবে। ইশিয়াল স্পাইনের নিচে যদি এক্সটার্নাল অস না আসে তাহলে সেটাকে তো আমরা প্রলাপস বলি না। বুঝতে পারছো? আর ভ্যাজাইনাল ফর্নিক্সটা ডিপ এবং ন্যারো থাকবে, মানে অনেক ভ্যাজাইনাল। তোমরা তো জানো ফর্নিক্স কোনটা, তোমরা সার্ভিসটা কোথা দিয়ে আসে? ভ্যাজাইনাতে অ্যান্টেরিয়র ফর্নিক্সকে পিয়ার্স করে আসে। তাহলে ফর্নিক্স কয়টা হয়ে যায়? চারটা ফর্নিক্স, অ্যান্টেরিয়র ফর্নিক্স, পোস্টেরিয়র ফর্নিক্স এবং দুইটা ল্যাটারাল ফর্নিক্স হয়ে যায়। এই ফর্নিক্স গুলো যেহেতু সার্ভিসটা নিচে চলে আসছে এবং ফর্নিক্সের যদি হাত দাও ফর্নিক্সটা দেখা যাবে ন্যারো হয়ে গেছে এবং ডিপ অনেক লম্বা হয়ে গেছে, এরকম আর কি তোমার। আর ক্রনিক ইনভার্সন যদি হয়ে থাকে তাহলে সেটা কিভাবে বোঝা যায়? ইনভার্সন মানে কি? ইউটেরাসটা কি হবে? ইউটেরাসের ফান্ডাস সার্ভিক্সের ভিতর দিয়ে বের হয়ে আসে, তাই না? এটি তো ইনভার্সন, আপসাইড ডাউন অফ দ্য ইউটেরাস। ইউটেরাসের যেটা ইয়ার কি ওই যে এন্ডোমেট্রিয়ামটা বাইরে চলে যাচ্ছে, যেটা হলো প্যারামেট্রিয়াম যেটা সেটা ভিতরের দিকে ঢুকে চলে আসতেছে, এটি হলো ইনভার্সন। ক্রনিক ইনভার্সন যদি হয় তাহলে ইউটেরাসের ফান্ডাস যদি নিচে ভিতর দিয়ে ঢুকতে থাকে তো একটা কাপিং থাকবে না, পারভেজাইনাল এক্সামিন করে পারভেজাইনাল হাত দিয়ে একটা কাপিং পাওয়া যাবে। আর লিডিং পার্ট যেটা হলো তোমরা প্রলাপসের লিডিং পার্টটা ছিল সার্ভিসে একটা ওপেনিং ছিল, কিন্তু যখন ক্রনিক ইনভার্সন হবে তো লিডিং পার্ট কি হবে? ফান্ডাসে কোনো ওপেনিং থাকবে? তখন ওপেনিং থাকবে না, ফান্ডাসের ওপেনিং থাকবে না। এই ওপেনিং দেখে এবং পার অ্যাবডোমিনাল এবং পার ভেজাইনাল বাইম্যানুয়াল এক্সামিন করে আমরা ক্রনিক ইনভার্সন কিনা সেটা ডিফারেন্সিয়েট করি। আর হলো ফাইব্রয়েড পলিপ অথবা মায়োমেটাস পলিপ, যেটাই বলো, ওটা অনেক বড় একটা পলিপ সার্ভিস থেকে বের হয়ে আসলো, সেটা প্রলাপসের সাথে একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্টে আসে। সেটা হলো ফান্ডাস অথবা বডি থেকে শুরু হতে পারে অথবা সার্ভিস থেকে বাইরে হতে পারে। এটার কি সেটা লিডিং পার্টে কোনো এক্সটার্নাল অস থাকবে না, তাহলে এটা দেখেও আমরা ডিফারেন্সিয়েট করতে পারি ফাইব্রয়েড পলিপ। আর পার এক্সামিন করে আমরা আরো কনফার্ম হয়ে যাই, পার রেক্টাল এক্সামিন করে আমরা দেখি যে ইউটেরাস এবং তার ফান্ডাস বডি এটা হলো নরমাল পজিশনে আছে, যেটা বের হয়ে আসে সেটা সার্ভিসের মুখ থেকে। ঠিক আছে, এই হলো তোমার মায়োমেটাস পলিপ অথবা ফাইব্রয়েড পলিপ। তাহলে ডিফারেন্সিয়েটিং যেগুলো পয়েন্ট গুলো সেগুলো তোমরা জানলা। আর হলো কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে প্রলাপসিসের সেটাও তোমরা বুঝতে পারলাম। আমি সেটা হলো তোমাদের বলতে হয় গার্টনার ডাক সিস্ট, congenital elongation of the cervix, chronic inversion of the uterus and myometas polyp.
ঠিক আছে? এই হইলো তোমার প্রলাপস। প্রলাপসের তা এখন এই প্রলাপস যদি মানে আমরা ট্রিটমেন্ট করতে চাই তাহলে কি করতে হবে? প্রলাপসের হইতে যদি আমরা না দেই তাহলে প্রিভেন্টিভ ফ্যাক্টর আছে, তারপরে হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে এবং ডেফিনিটিভ ট্রিটমেন্ট আছে। প্রলাপসের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হলো তার হলো অপারেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্ট কি সেটা আমরা দেখতেছি, এক হলো প্রিভেন্টিভ মেজার। তাহলে প্রিভেন্ট আমরা করতে পারি প্রলাপস। কনজেনিটাল প্রলাপস খুব ভেরি ভেরি রেয়ার, কনজেনিটাল খুবই রেয়ার, সেটা হলো উইকনেস অফ দ্য সাপোর্ট অফ দ্য ইউটারাস। কিন্তু যেটা হলো অ্যাকোয়ার্ড, যেটা হলো আমরা হলো মেইন কজ যেটা আমরা প্রলাপসে, সেটা বলছি আমরা ডেলিভারির জন্য। আমরা যদি প্রপার অ্যান্টিনাটাল এবং ইন্টারন্যাটাল কেয়ার নেই তাহলে আমরা প্রলাপস হইতে দিব না, তাহলে পোস্টন্যাটাল কেয়ারও আমাদের নিতে হবে। ঠিক আছে? তাহলে প্রিভেন্টিভ এর ভিতর প্রপার অ্যান্টিনাটাল এবং ইন্টারন্যাটাল কেয়ার এবং নিতে হবে। এবং পোস্টনেটাল কেয়ার যদি যেহেতু সবকিছু ল্যাক্স থাকে এবং উইক থাকে, ইন্ট্রোইটাস অনেক ল্যাক্স থাকে, তাহলে হেভি ওয়ার্ক যদি করা হয় তাহলে কি হবে, তার প্রলাপস হওয়ার চান্স থাকবে বেশি। তারপরে হলো যে ক্রনিক কফ, যেটা কনস্টিপেশন যেগুলো আছে সেগুলো কারেকশন করতে হবে। তার হলো মহিলাদের হেভি ওয়েট লিফটিং যাদের এগুলো অকুপেশন গুলো আছে সেগুলো আমরা করতে দিব না। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা প্রলাপসটা প্রিভেন্ট করতে পারবো। আরেকটা আছে যে ম্যালনারিশড প্রলাপসের একটা কজ আছে, সেটা আমরা কারেকশন করবো। এখন আসো কনজারভেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্টে প্রলাপস হয়ে গেছে, এখন তাকে আমরা ট্রিটমেন্ট করবো। আমরা তো বলছি প্রলাপসের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হলো অপারেটিভ ট্রিটমেন্ট। আমরা এখন অপারেশন করতে চাচ্ছি না, আমরা কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে যাচ্ছি যাতে প্রলাপস থেকে সে রিলিফ হতে পারে। তখন এই কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা কাদের জন্য অ্যাডভাইস করি? আমরা সাধারণত দেখে যাই যে প্রলাপস আছে কিন্তু সিমটম নাই। তারপরে হলো যারা ওল্ড, খুব বেশি ওল্ড, তাদের হলো অপারেশনের জন্য মানে ফিট না, তাদের জন্য। তারপরে হলো যে মাইল্ড ডিগ্রি প্রলাপস, সেটা এখন ট্রিটমেন্ট, এখন বয়স কম, এখন ট্রিটমেন্ট করলেও হবে অথবা না করলেও চলে। তারপর হলো আর্লি প্রেগন্যান্সি যদি হয়ে থাকে সাথে অ্যাসোসিয়েটেড প্রলাপস থাকে তাহলেও আমরা তাকে ট্রিটমেন্ট করব কনজারভেটিভ। এখন এই কনজারভেটিভ ট্রিটমেন্টের ভিতর আমরা কি কি করি? আমরা বলি যে তোমরা জেনারেল হেলথটা ইমপ্রুভ করো। তারপরে হলো যদি যার স্ট্রোজেন রিপ্লেসমেন্ট দরকার তাকে স্ট্রোজেন রিপ্লেসমেন্ট দিলাম। তারপরে হলো পেলভিক ফ্লোর এক্সারসাইজ করে পেলভিক ফ্লোরের স্ট্রেংথ বাড়ানোর জন্য, এবং প্রেসারি ট্রিটমেন্ট। প্রেসারিটা কি? প্রেসারিটা একটা লিংলাং স্ট্রাকচার, যেটা হলো প্রলাপস পার্টটা উপরে উঠাই দিয়ে ভ্যাজাইনার ভিতরে এটা দিয়ে রাখা হয়। এই প্রেসারিটা আমরা কাকে কাকে অ্যাডভাইস করি এবং কাকে কাকে আমরা দেই? এটা হলো আর্লি প্রেগন্যান্সিতে যদি আমরা দেই, এটা হলো আর্লি প্রেগন্যান্সি পিরপিরিয়াল পিরিয়ডে এটা আমরা দিব। তারপর হলো পেশেন্ট সে এখন অপারেশন চাচ্ছে না, তারপরে হলো যে অপারেশন করতে দেরি হচ্ছে এবং ওয়েটিং ফর অপারেশন, কিন্তু তার সিমটম রিলিফ হচ্ছে না, এই সিমটম রিলিফ করার জন্য আমরা এই প্রেসারিটি দিচ্ছি। আর হলো যে ইউরিনারি সিমটম যেগুলো থাকে সেগুলো হলো ইনএডিকুয়েট বয়েডিং, তারপরে হলো যে রিটেনশন, এগুলো রিলিফ করার জন্য আমরা প্রেসারি দিচ্ছি। তাহলে আমরা প্রেসারি কাকে কাকে অ্যাডভাইস করি? প্রেসারি বলতেছি যার তো প্রেগন্যান্সি আছে, আর্লি প্রেগন্যান্সি, প্রিপ্রিয়াম, তারপর হলো পেশেন্ট এখন অপারেশন চাচ্ছে না, বেশি ডেবিলিটেটিং পারসন যেটা আছে, আর ওয়েটিং ফর দ্য অপারেশনে দেরি হচ্ছে, আর হলো যে এডিশনাল বেনিফিট ফর দ্য ইউরিনারি কমপ্লিকেশন। এই হলো প্রেসারি। এখন আসো ডেফিনিটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্ট এটা আবার বললে ভালো। কোনটা? কনজারভেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্টটা আমরা কি কি করি? কনজারভেটিভ ট্রিটমেন্টকে আমরা বলি ইমপ্রুভমেন্ট অফ দ্য জেনারেল হেলথ, মানে নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট। যারা পোস্ট মেনোপজ লেডি আছে তাদের কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট আগে কাকে দেই সেটা তোমাদেরকে বলি। যাদের প্রলাপস আছে কিন্তু কোনো সিমটম নাই, কিন্তু খুব মাইল্ড সিমটম আছে সেটা, আর ওল্ড ডেবিলিটেটিং পারসন হু আর নট ফিট ফর অপারেশন তাদের জন্য, এবং আর্লি প্রেগন্যান্সি যদি থাকে তখন তাদেরকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলাম। এই কনজারভেটিভ ট্রিটমেন্টের ভিতর কি কি? এখনো বলছে যে ম্যালনারিশ যদি থাকে তাহলে নারিশ করলাম, তাকে হলো নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট করলাম। পোস্ট মেনোপজাল লেডি যার ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি আছে ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট করলাম। তার হলো যার ল্যাক্স পেরিনিয়াম আছে পেলভিক ফ্লোর এক্সারসাইজ দিলাম এবং প্রেসারি দিলাম। এই প্রেসারি ট্রিটমেন্টটা ইউজুয়ালি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টে সবচেয়ে বেশি ইউজ করি। সেটাতে কি কাদেরকে আমরা প্রেসারি দেই? প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড উইথ প্রলাপস, যেটা হলো আর্লি প্রেগন্যান্সিতে। তোমরা তো জানো যখন 16 উইকস 18 উইকস অফ দ্য প্রেগন্যান্সি হয়ে যায় প্রলাপস বারটা উপরেই উঠে যাবে, ড্রন আপ হবে না, ইউটেরাস উপর দিকে বাড়তে থাকবে, তখন তার প্রলাপস থাকবে না। তারপরে পিরপিরিয়ামে, তারপরে হলো যে হলো পেশেন্টটা সার্জারি করা তার জন্য সম্ভব না, তারপরে হলো যে ওয়েট করতেছে সার্জারি, তার সিমটম আছে কিন্তু দেরি হচ্ছে, তাকে প্রেসারি দিচ্ছি। তারপরে হলো সে হলো যে অপারেশনের জন্য কনসেন্ট দিচ্ছে না,
আর হলো তার হলো ইউরিনারি সিমটম আছে কি সেগুলো রিলিভ করার জন্য আমরা প্রেসারি ট্রিটমেন্টটা দিই। বুঝে গেছে তোমার কনজারভেটিভ ট্রিটমেন্টে কাকে দিচ্ছি এবং কি কি দিয়ে দিচ্ছি? আমি একটু বেশি বললাম, প্রেসারির ইন্ডিকেশন গুলো বললাম। এখন আসো ডেফিনেটিভ ট্রিটমেন্ট। প্রলাপসের ডেফিনেটিভ ট্রিটমেন্ট কিন্তু অপারেশন। তোমরা যখন ইউটেরোভ্যাজাইনাল প্রলাপস বলবা, ইউটেরোভ্যাজাইনাল প্রলাপস তার মানে ইউটেরাস ভ্যাজাইনাল প্রলাপস, যদি সিস্টোসিল যদি বলো তাহলে কি অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালের প্রলাপস, ইউরোথ্রোসিল সেটাও অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালের প্রলাপস, র্যাক্টোসিল সেটা পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালের প্রলাপস, তারপরে হলো ল্যাক্স পেরিনাম সেটা পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালের প্রলাপস, তাই না? কতগুলো সাইটের এখন অপারেশন। এখন অপারেশনের জন্য কিছু প্রি রিকুইজিট আছে। অপারেশনের জন্য কি কি দেখতে হবে, যেটা ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে অপারেশন, কি অপারেশনে যাবে, কার অপারেশন করবে, সেগুলা কি। তাহলে পেশেন্টের এজটা দেখতে হবে। একজনের পেশেন্ট এজ যদি 25 ইয়ার্স এর প্রলাপস হয়ে গেছে, তার রিপ্রোডাক্টিভ লাইফ এখন তার কমপ্লিট হইলো না, তাকে যদি আমি ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি করে দেই তাহলে হবে না। সেই জন্য দেখতে হবে পেশেন্টের এজ দেখতে হবে। তারপরে দেখতে হবে ডিগ্রি অফ প্রলাপস, এটা ফার্স্ট ডিগ্রি প্রলাপস নাকি থার্ড ডিগ্রি প্রলাপস, ডিগ্রি অফ প্রলাপস। তাহলে টাইপ অফ প্রলাপস সেটা তো বললাম ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি। অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর, প্রলাপসের সাথে কোনো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর আছে কিনা, ইউরিনারি কোনো প্রবলেম আছে কিনা। তারপরে হলো যে অ্যাসোসিয়েটেড উইথ কোমরবিডিটি, যেমন তার হলো কার্ডিয়াক প্রবলেম আছে কিনা, রেসপিরেটরি প্রবলেম আছে কিনা, এগুলো অবশ্যই দেখতে হবে। যে কোনো অপারেশনের সময় তো পেশেন্টের স্ক্রিনিং অবশ্যই করতে হয়, এটা তোমরা জানো। তাহলে ভ্যাজাইনাল মানে আমি আগে এটা বলে নেই, ইউটেরোভ্যাজাইনাল প্রলাপসের যে অপারেশন হয় সেটা হলো বড় দুইটা অপারেশন, সেটা হলো একটা হলো ফদারগিল অপারেশন, আর একটা হলো কি ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি উইথ পেলভিক ফ্লোর রিপেয়ার। ফদারগিল অপারেশন একটা কনজারভেটিভ সার্জারি, যেটাকে তার রিপ্রোডাক্টিভ ফাংশনটাকে থাকবে। তাহলে কি কি কাটবে, এই যে ফদারগিল অপারেশনে তাহলে কম্পোনেন্ট গুলো কি কি থাকে। ফদারগিল অপারেশনে কিছু কম্পোনেন্ট আছে, সেগুলো হলো যে প্রথমে ডাইলেটেশন অফ দ্য মানে ডিএনসি করবে, তার অ্যাম্পুটেশন অফ দ্য সার্ভিস যতটুকু বেরিয়ে আসলো সেটুকু কেটে দিবে, ম্যাক্সিমাম অংশ মানে সেটা মেজারমেন্ট আছে। প্লাইকেশন অফ দ্য ম্যাকেন্ডর লিগামেন্ট, তার মানে ম্যাকেন্ডর লিগামেন্টকে শর্ট করে টাইট করে দিবে, সেটা হলো প্লাইকেশন। অ্যান্টেরিয়র কর্পোরেফি করবে এন্ড দ্য পোস্টেরিয়র কর্পোপেরিনিওরেফি করবে। এই হইলো তোমার ফদারগিল অপারেশনে এই কয়টা 5টা স্টেপ। তাহলে কি হবে, ডিএনসি করবে, অ্যাম্পুটেশন অফ দ্য সার্ভিক্স হবে, প্লাইকেশন অফ দ্য ম্যাকেন্ডর লিগামেন্ট অথবা কার্ডিনাল লিগামেন্ট, যে নামেই বলো এই লিগামেন্টটাকে। তারপরে হলো যে অ্যান্টেরিয়র কর্পোরেফি এন্ড পোস্টেরিয়র কর্পোপেরিনিওরেফি। এই 5টা কম্পোনেন্ট হলো ফদারগিল অপারেশন, ঠিক আছে। আর হলো ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি উইথ পেলভিক ফ্লোর রিপেয়ার। এটাতে কি করা হয়, হিস্টেরেক্টমি হলো ভ্যাজাইনাল রুটে, তার মানে পুরো ইউটেরাস ফেলে দিল। তারপরে হবে কি হবে, অ্যান্টেরিয়র কল্পোরেফি এন্ড দ্য পোস্টেরিয়র কল্পোপেরিনিওরেফি, সেটাকে বলা হয় পেলভিক ফ্লোর রিপেয়ার। অ্যান্টেরিয়র কল্পোরেফি এবং পোস্টেরিয়র কল্পোপেরিনিওরেফি এই দুইটার একসাথে নাম হইলো পেলভিক ফ্লোর রিপেয়ার। সেই জন্য ভ্যাজাইনাল হিস্টেরেক্টমির সাথে অবশ্যই তোমার পেলভিক ফ্লোর রিপেয়ার করতে হবে, কারণ আমরা তোমাদেরকে বলেছি যে ইউটেরাইন প্রলাপস অবশ্যই সাথে অ্যাসোসিয়েটেড থাকবে ভ্যাজাইনাল প্রলাপস। সেই জন্য ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি উইথ পেলভিক ফ্লোর রিপেয়ার। এখন আসো কল্পোরেফি মানে কি, অ্যান্টেরিয়র কল্পোরেফি পোস্টেরিয়র কল্পোপেরিনিওরেফি মানে কি। কল্পোরেফি, অ্যান্টেরিয়র কল্পোরেফি সিস্টোসিলের কারেকশন যেটা করা হয় সেটাই হইলো কল্পোরেফি, তাই না। আর পোস্টেরিয়র দিকে পোস্টেরিয়র কল্পোপেরিনিওরেফি, তার মানে কি পোস্টেরিয়র রেক্টোসিল কারেকশন করলা, অ্যান্টেরিয়র থাকে অ্যান্টেরিয়র কারেকশন করা, আর যেহেতু ল্যাক্স পেরিনিয়াম থাকে পেরিনিওরেফি। তাহলে কল্প জিনিসটা কি, ভ্যাজাইনা, ঠিক আছে। অ্যান্টেরিয়র কল্পোরেফি, পোস্টেরিয়র কল্পোপেরিনিওরেফি, বুঝতে পারছো। এই প্রলাপসে শুধু সিস্টোসিল যদি থাকে তাহলে সে কি অপারেশন করবে, অ্যান্টেরিয়র কল্পোরেফি। যদি ল্যাক্স পেরিনিয়াম রেক্টোসিল থাকে তাহলে কি হবে, পোস্টেরিয়র কল্পোপেরিনিওরেফি করবে, বুঝতে পারছো। শুধু সিস্টোসিল থাকলে কি ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি করা দরকার আছে, সে তো ইউটেরাস তো প্রলাপস হয় নাই, শুধু অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল প্রলাপস হইছে। তোমরা কি এই কথাটা বুঝতে পারছো। তোমাদের যে কেসগুলো দেয়া হবে সেই কেসগুলো কিন্তু সাধারণত সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি প্রলাপস এইরকম ভাবে তোদের হিস্ট্রি দিবে, এবং সেইভাবেই হয়তো তোমরা প্রলাপসটা ডায়াগনোসিস করবা, এবং সেই প্রলাপসের ট্রিটমেন্ট হবে ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি অর with anterior corporefi, posterior corpoperineorefi. That means the vaginal hysterectomy with pelvic floor repair. যদি রিপ্রোডাক্টিভ লাইফে থাকে, ওকে যদি তুমি ফদারগিল করতে চাও তখন ফদারগিল অপারেশন করবা, বুঝতে পারছো। তাহলে ফদারগিল অপারেশন করতে গেলে কি করতে হবে,
ডিএনসি করতে হবে, সার্ভিসের অ্যাম্পুটেশন করতে হবে, তারপরে হলো ম্যাক্রোডিগামেন্টের টাইটেনিং শর্টেনিং করতে হবে, যেটাকে বলা হয় প্লাইকেশন, অ্যান্টেরিয়র কর্পোরেপি করতে হবে এবং পোস্টেরিয়র কর্পোপেরিনিওরেপি করতে হবে। তাহলে ভ্যাজিনাল হিস্টেরেক্টমিতে কি করতে হয় পেলভিক ফ্লোর রিপেয়ার সাথে? ভ্যাজিনাল হিস্টেরেক্টমি করতে হবে, অ্যান্টেরিয়র কর্পোরেপি করতে হবে, পোস্টেরিয়র কর্পোপেরিনিওরেপি করতে হবে। বুঝতে পারছো? এই হইলো তোমার অপারেটিভ ট্রিটমেন্ট। যদি সিস্টোসিল শুধু অ্যালং থাকে, একা থাকে, তাহলে সিস্টোসিল কারেকশন হবে। রেক্টোসিল যদি একা থাকে তাহলে রেক্টোসিল কারেকশন হবে। এই হইলো তোমার অপারেশনের জন্য। তোমরা কিন্তু ভ্যাজিনাল থাকে মানে সেকেন্ডারি ভ্যাজিনাল প্রলাপস ডায়াগনোসিস করে শুধু তুমি সিস্টোসিল রিপেয়ার এটা বলতে পারবে না। তোমাকে অবশ্যই ইউটারাসটা ফেলতে হবে, মনে রাখতে হবে সেটা কার ট্রিটমেন্ট কি করবা সেটা তো তোমাদের সেই প্রি রিকুইজিটের ভিতর তোমাদেরকে বলেই দিলাম। কিসের উপর ডিপেন্ড করবে? পেশেন্টের এজ, পেশেন্টের প্যারিটি, ডিগ্রি অফ দ্য প্রলাপস, তারপরে এনি আদার প্রায়র সার্জারি আছে কিনা, অ্যাসোসিয়েটেড কোনো ইনফেকশন আছে না, কোমরবিডিটি আছে কিনা, সব কিছু করেই তোমার চিন্তা ভাবনা করেই তার অপারেশন ঠিক করতে হবে। তুমি কি ধরনের অপারেশন তার জন্য করবা। আর ফাদার গিলের কথা বললাম কারণ হলো ফাদার গিলের কম্পোনেন্ট তোমাদের পরীক্ষার সময় আসে যে ফাদার গিলে কি কি করা হয়। তোমরা বলবা ফাদার গিলে এই 5টা জিনিস করা হয়। এই ফাদার গিল অপারেশনের কি কি কমপ্লিকেশন হতে পারে? যে কোনো অপারেশনের সময় তো অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, অ্যানেস্থেটিক কমপ্লিকেশন একটা আছেই। আর হলো অপারেশনের জন্য ইমিডিয়েট কিছু কমপ্লিকেশন হবে অপারেশনের জন্য, তারপরে পরে কিছু কমপ্লিকেশন হবে। ইমিডিয়েট কমপ্লিকেশন গুলো কি কি হতে পারে? তার হ্যামোরেজ হতে পারে, মানে তার ব্লিডিং বেশি হতে পারে। তারপরে ইনজুরি টু দা কার ইনজুরি হতে পারে? সারাউন্ডিং স্ট্রাকচার। এখন প্রলাপসের অপারেশন করতে গেলে সারাউন্ডিং স্ট্রাকচার কি? সামনে ব্লাডার, পিছনে হলো ডাক্টাম, তো ব্লাডার ইনজুরি হতে পারে, ডাক্টাম ইনজুরি হতে পারে, এটা হলো ইনজুরি। আর পোস্ট অপারেটিভ কি কি কমপ্লিকেশন হতে পারে? পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন রিটেনশন অফ দ্য ইউরিন হতে পারে, আবার রিঅ্যাকশনারি হ্যামোরেজ হতে পারে, ইনফেকশন হতে পারে। আরো অনেক পরে কমপ্লিকেশন কি কি কমপ্লিকেশন হতে পারে? ডিলেড কমপ্লিকেশন। ডিলেড কমপ্লিকেশনের ভিতর হতে পারে ডিসপ্যারোনিয়া হতে পারে, সার্ভাইকাল স্টেনোসিস হয়ে যেতে পারে, যেহেতু অ্যাম্পুটেশন অফ দ্য সার্ভিস আমরা করলাম। আর আমরা সাধারণত ফাদার গিল অপারেশন তার ফার্টিলিটির জন্য রাখি, তার ইনফার্টিলিটিও হতে পারে। তারপরে সার্ভিক্সে যেহেতু আমরা ডাইলিটেশন অফ দ্য সার্ভিস করে ডিএনসি করি, তাহলে ইনকম্পিটেন্স অফ দ্য সার্ভিস হতে পারে। এখন প্রেগনেন্সি হওয়ার পর সার্ভিস প্রপারলি ডাইলেট নাও হতে পারে, সেটাকে বলা হয় হলো যে সার্ভাইকাল ডিস্টোসিয়া হতে পারে। আর হলো আবার প্রলাপসটা রেকারও করতে পারে, রেকারেন্স অফ দ্য প্রলাপস। তাহলে ফাদার গিল অপারেশনের কি কি কমপ্লিকেশন? অ্যানেস্থেটিক কমপ্লিকেশন ছাড়া পার অপারেটিভ যে কমপ্লিকেশন সেটার হ্যামোরেজ আর ইনজুরি। আর হলো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন রিটেনশন হতে পারে, হ্যামোরেজ হতে পারে এবং ইনফেকশন হতে পারে। আর লেট কমপ্লিকেশন গুলো তো তোমাদেরকে বললাম, ডিসপোরেনিয়া, সার্ভাইকাল স্টেনোসিস, ইনফার্টিলিটি, সার্ভাইকাল ইনকম্পিটেন্স, সার্ভাইকাল ডিস্টোসিয়া এবং রেকারেন্স অফ দ্য প্রলাপস। আর ভ্যাজিনাল হিস্টেরেক্টমির কি কমপ্লিকেশন হতে পারে? ভ্যাজিনাল হিস্টেরেক্টমি ওইরকম কমপ্লিকেশন হলো পার অপারেটিভ কমপ্লিকেশন, অ্যানেস্থেটিক কমপ্লিকেশন কি কি হতে পারে? হাইপারটেনশন হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, শকে যেতে পারে, তাই না, অ্যানেস্থেসিয়ার জন্য। আর এর কমপ্লিকেশন অপারেশনের জন্য ওইরকম হ্যামোরেজ, বেশি বেশি ব্লিডিং হলো, আর ইনজুরি হতে পারে কার? ওইরকম ব্লাডার এবং রেকটামের ইনজুরি হতে পারে। তারপরে এর কমপ্লিকেশন কি কি হতে পারে? পরে কমপ্লিকেশন রিটেনশন হতে পারে, তারপরে হলো তার সিস্টাইটিস ডেভেলপ করতে পারে, রিঅ্যাকশনারি হ্যামোরেজ হতে পারে, যেটা সেকেন্ডারি হ্যামোরেজ যেটাকে বলা হয় সেটা হতে পারে, ডিসপ্যারোনিয়া হতে পারে। তারপরে হলো যে তার ভল্টের সেলুলাইটিস হতে পারে, ভল্টের আবার প্রলাপসও হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? এই হলো সাধারণত তোমার হলো প্রলাপসের অপারেশনের কমপ্লিকেশন, ভ্যাজিনাল হিস্টেরেক্টমি কমপ্লিকেশন। তাহলে ভ্যাজিনাল হিস্টেরেক্টমি এবং ফাদার গিল অপারেশনের কমপ্লিকেশন কিন্তু কাছাকাছি। কি নাই এখানে? এখানে হলো তার ইনফার্টিলিটির কথা নাই, তার হলো সার্ভাইকাল যে প্রবলেম গুলো হয়, সার্ভাইকাল ইনকম্পিটেন্স, সার্ভাইকাল ডিস্টোসিয়া, সার্ভাইকাল স্টেনোসিস, এই কথাগুলো নাই, বাকি সবগুলোই আছে। তার ডিসপ্যারোনিয়া আছে। বলো ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমাদের পেডিয়াট্রিক্স থেকে স্যার ফোন দিয়েছেন ম্যাডাম। তোমাদের ক্লাসের সময় হয়ে গেছে? জি ম্যাডাম। আজ আমার ঢুকতে তো লেট হয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে তোমরা প্রলাপস তো মোটামুটি বুঝে গেলা, তোমরা বাসায় একটু পড়ে নিও, তাহলে এটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে।